আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান যুদ্ধের প্রতিক্রিয়ায় ন্যাটো নিয়ে ট্রাম্প খুবই হতাশ, রুবিও। যুক্তরাষ্ট্র ইরান আলোচনার কলকাঠি নাড়া কে এই জেনারেল ওয়াহিদি? হিজবুল্লাহ সংশ্লিষ্ট ৯ ব্যক্তির ওপর মার্কিন নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্রের বাধা উপেক্ষা করে জাতিসংঘে জলবায়ু সংকট মোকাবিলার প্রস্তাব পাশ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরান যুদ্ধের প্রতিক্রিয়ায় ন্যাটো নিয়ে ট্রাম্প খুবই হতাশ, রুবিও। যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক মার্কো রুবিও জানিয়েছেন, ইরান যুদ্ধ পরিস্থিতিতে ন্যাটো জোটের প্রতিক্রিয়া নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুবই হতাশ। রুবিও বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের সময় স্পেনের মতো কিছু দেশের মার্কিন সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত ওয়াশিংটনের অসন্তোষকে আরও বাড়িয়েছে। তিনি সাংবাদিকদের বলেন, ন্যাটো কেন ইউরোপের জন্য ভালো তা জানি, কিন্তু আমেরিকার জন্য এটি কেন ভালো? কারণ এটি আমাদের এমন ঘাঁটি দেয় যেগুলো ব্যবহার করে আমরা মধ্যপ্রাচ্য বা অন্য কোথাও জরুরি পরিস্থিতিতে শক্তি প্রদর্শন করতে পারি। এই সময় রুবিও প্রশ্ন তোলেন, যদি ন্যাটোতে থাকার মূল যুক্তিই হয় এ ধরনের ঘাঁটি ব্যবহার করা, আর তখন যদি স্পেনের মতো দেশ সেই ঘাঁটি ব্যবহার করতে না দেয়, তাহলে প্রশ্ন ওঠে তারা কেন ন্যাটোতে আছে। তিনি জানান, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ প্রচেষ্টায় ন্যাটো সদস্য দেশগুলোর প্রতিক্রিয়া নিয়ে ট্রাম্প খুবই হতাশ ছিলেন। যুক্তরাষ্ট্র ইরান আলোচনার কলকাঠি নাড়া কে এই জেনারেল ওয়াহিদি? যুদ্ধবিরতির লক্ষ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান আলোচনা অনিশ্চয়তার মুখে পড়েছে। আবারও কবে দুপক্ষ আলোচনা বসবে তা নিয়ে সংশয় রয়েছে। এরই মধ্যে ইরানের আলোচনার কলকাঠি নাড়া এক কট্টরপন্থী জেনারেলের নাম প্রকাশে এসেছে। বিশ্লেষকদের মতে আহমেদ ওয়াহিদি নামের ওই জেনারেল ইরানের আলোচনার কৌশল নিয়ন্ত্রণ করছে। ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ওয়াহিদি বর্তমানে ইরানের আধা সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পাস IRGC নেতৃত্বে আছেন। বিশেষজ্ঞদের মতে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার সম্ভাব্য আলোচনায় ইরানের কঠোর অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ধারণা করা হচ্ছে, ইরানের যে দলটি নতুন সর্বোচ্চ নেতা মোজতাবা আলী খামেনির সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখে, তিনি সে দলের অংশ। হিজবুল্লাহ সংশ্লিষ্ট ৯ ব্যক্তির ওপর মার্কিন নিষেধাজ্ঞা। লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট ৯ জন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা লেবাননে শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত করছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ২১ মে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, হিজবুল্লাহ একটি সন্ত্রাসী সংগঠন এবং এটিকে সম্পূর্ণভাবে নিরস্ত্র করতে হবে। তিনি আরও বলেন, মার্কিন ট্রেজারি এমন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে থাকবে যারা লেবাননে সরকারি হিজবুল্লাহকে সহায়তা করছে এবং সহিংসতা ও অস্থিরতা ছড়াচ্ছে। ইরান সমর্থিত হিজবুল্লাহ লেবাননে ব্যাপক প্রভাবশালী একটি গোষ্ঠী। তাদের একটি সশস্ত্র শাখা এবং একটি রাজনৈতিক শাখাও রয়েছে এবং তাদের সংসদে নির্বাচিত সদস্যও আছে। গোষ্ঠীটি সম্প্রতি লেবানন ও ইসরায়েলের মধ্যে সরাসরি শান্তি আলোচনার বিরোধিতা করেছে। যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র ইসরায়েল হিজবুল্লাহকে সম্পূর্ণ নিরস্ত্র করার আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্রের বাধা উপেক্ষা করে জাতিসংঘে জলবায়ু সংকট মোকাবিলার প্রস্তাব পাশ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় রাষ্ট্রগুলোর স্পষ্ট আইনি দায় রয়েছে বলে আন্তর্জাতিক বিচার আদালতের ICJের দেওয়া মতামতের প্রতি সমর্থন জানিয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদ। এ বিষয়ে আনা একটি প্রস্তাব ১৪১ ভোটে গৃহীত হয়েছে। তবে বিশ্বের অন্যতম বৃহৎ ঐতিহাসিক কার্বন নিঃসরণকারী দেশ যুক্তরাষ্ট্র প্রস্তাবটির বিরোধিতা করেছে। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর উত্থাপিত প্রস্তাবে ICJের ২০২৫ সালের জুলাইয়ের পরামর্শমূলক মতামতকে সমর্থন জানানো হয়েছে। ওই মতামতে বলা হয়, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো ও বৈশ্বিক উষ্ণায়ন মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়া রাষ্ট্রগুলোর আইনি দায়িত্ব। যদিও এটি আইনিভাবে বাধ্যতামূলক নয়, তবু আদালতের এই পরামর্শমূলক মতামত ইতোমধ্যেই বিশ্বজুড়ে জলবায়ু মামলায় ব্যবহার করা হচ্ছে ও বিচারকেরা তাদের রায়েও এটি উল্লেখ করতে শুরু করেছেন। তবে কূটনৈতিক পর্যায়ে বিষয়টি বেশ জটিল হয়ে উঠেছে। বেলেমে অনুষ্ঠিত গত বছরের UNFCCC জলবায়ু আলোচনায় এটি তেমন গুরুত্ব পায়নি। এমনটি চূড়ান্ত নথিতে বিষয়টি অন্তর্ভুক্ত করাকে লাল রেখা বলে উল্লেখ করেছিল সৌদি আরব।
স্থানীয় সময় বুধবার অনুষ্ঠিত ভোটাভুটিতে ২৮টি দেশ অংশ নেয়নি। যুক্তরাষ্ট্র, সৌদি আরব, রাশিয়া, ইসরায়েল, ইরান, ইয়েমেন, লাইবেরিয়া ও বেলারুশ প্রস্তাবটির বিরোধিতা করে। অন্যদিকে অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য সহ ১৪১টি দেশ এর পক্ষে ভোট দেয়। আর COP31 জলবায়ু সম্মেলনের আয়োজক তুরস্ক, ভারত এবং তেল উৎপাদনকারী দেশ কাতার ও নাইজেরিয়া ভোটদানে বিরত ছিল। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ভোটের পর এক্সে দেওয়া এক পোস্টে বলেন, জলবায়ু পরিবর্তন নিয়ে আইসিজের পরামর্শমূলক মতামত সংক্রান্ত সাধারণ পরিষদের প্রস্তাব গ্রহণকে আমি স্বাগত জানাই। এটি আন্তর্জাতিক আইন, জলবায়ু ন্যায়বিচার, বিজ্ঞান এবং জনগণকে ক্রমবর্ধমান জলবায়ু সংকট থেকে রক্ষায় রাষ্ট্রগুলোর একটি শক্তিশালী স্বীকৃতি। তিনি বলেন, এর মাধ্যমে সরকারগুলো নাগরিকদের ক্রমবর্ধমান জলবায়ু সংকট থেকে রক্ষার দায়বদ্ধতাকে স্বীকৃতি দিয়েছে। ট্রাম্প প্রশাসন প্যারিস জলবায়ু চুক্তিসহ একাধিক পরিবেশ বিষয়ক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছে। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানি উৎপাদন বৃদ্ধির নীতি গ্রহণ করেছে। জাতিসংঘে মার্কিন উপরাষ্ট্রদূত ট্যামি ব্রুস বলেন, প্রস্তাবটিতে জীবাশ্ম জ্বালানি সংক্রান্ত অনুপযুক্ত রাজনৈতিক দাবি রয়েছে। তিনি বলেন, উত্থাপিত আইনি বিষয়গুলো নিয়ে মহাসচিবকে প্রতিবেদন দেওয়ার কোনো ভিত্তি ওয়াশিংটন দেখছে না। ফেব্রুয়ারিতে এপি জানায়, ট্রাম্প প্রশাসন প্রস্তাবটি পাশ না হওয়ার জন্য কূটনৈতিকভাবে ভানুয়াতুর ওপর চাপ সৃষ্টি করতে অন্যান্য দেশগুলোকেও প্রভাবিত করার চেষ্টা করছিল। ভোটের আগে জাতিসংঘে ভানুয়াতুর রাষ্ট্রদূত ওদো তেবি বলেন, এটি গুরুত্ব দিয়ে আমাদের একে অপরের সঙ্গে সৎ থাকা উচিত, কারণ ক্ষতি বাস্তব এবং এটি ইতোমধ্যেই আমাদের দ্বীপ ও উপকূল জুড়ে পৌঁছে গেছে, যেখানে খরা ও ফসলহানির মুখে পড়ছে বহু সম্প্রদায়। তিনি আরও বলেন, যেসব রাষ্ট্র ও জনগণ সবচেয়ে বেশি ক্ষতির বোঝা বহন করছে তারা খুবই কম ক্ষেত্রে এই সমস্যার জন্য দায়ী। ভানুয়াতুর জলবায়ু পরিবর্তন মন্ত্রী রালফ রেগেন বানু বলেন, বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে আইনের শাসনের প্রতি টেকসই প্রতিশ্রুতি আগের চেয়ে আরও গুরুত্বপূর্ণ এবং জলবায়ু পরিবর্তন এর ব্যতিক্রম নয়। দীর্ঘদিন ধরে প্রশান্ত মহাসাগরীয় দেশগুলো তাদের মাতৃভূমি ধীরে ধীরে বিলীন হতে দেখছে। তুভালুর স্থলভাগ সমুদ্রপৃষ্ঠ থেকে গড়ে মাত্র ২ মিটার উঁচু। ধারণা করা হচ্ছে ২১০০ সালের মধ্যে দেশটির বেশিরভাগ অংশই জোয়ারের পানিতে তলিয়ে যাবে। নিজেদের ভবিষ্যৎ নিরাপদ করতে দেশের ১/৩ বেশি মানুষ ইতোমধ্যে অস্ট্রেলিয়ার বিশেষ জলবায়ু অভিবাসন ভিসার জন্য আবেদন করেছেন। অন্যদিকে জলবায়ু পরিবর্তনের ধাক্কা সামলাতে ও ভবিষ্যতে পুরো জনসংখ্যাকে অন্য কোথাও সরিয়ে নেওয়ার খরচ যোগাতে নাউরু সরকার এক অভিনব উপায় বেছে নিয়েছে। তারা ধনী বিদেশিদের কাছে নিজেদের দেশের পাসপোর্ট বিক্রি করছে। নাউরুর পাসপোর্ট দিয়ে বিশ্বের অনেক দেশে বিনা ভিসায় ভ্রমণ করা যায়। এই সুযোগটি ব্যবহার করেই ধনী বিদেশিরা মোটা অঙ্কের টাকা দিয়ে নাউরুর নাগরিকত্ব কিনছে, আর সেই টাকা জমা হচ্ছে নাউরুর ভবিষ্যৎ স্থানান্তর তহবিলা। ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তিতে প্রাকশিল্প যুগের তুলনায় পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ধরে রাখার লক্ষ্য নেওয়া হয়েছিল। 1.5 টু স্টে অ্যালাইভ বা বেঁচে থাকতে হলে ১.৫ স্লোগানটি সেখান থেকে এসেছে। তবে বিজ্ঞানীরা এখন বলছেন, সবচেয়ে ভালো পরিস্থিতি তৈরি হলেও পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির এই নিরাপদ সীমা পার হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।